প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসে আজকের এই লাইভ ক্লাসটি দেখছো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন কৌশল। বন্ধুরা, তোমরা জানো যে আজকে আমাদের একটি বিশেষ পর্ব। এর আগে আমরা যে 4টি পর্ব নিয়েছি সেখানে বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নপত্রের ধরন গড়ন বিস্তারিত নিয়ে আলোচনা করেছি। আমাদের কিন্তু বাংলা প্রথম পত্রের যে 100 নম্বর, সেখানে 70 নম্বর ছিল সৃজনশীল অংশে, সেই বিষয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। আর আমাদের আজকের অংশটি হলো সেই 30 নম্বরের অর্থাৎ বহু নির্বাচনী অংশের ধরন গড়ন সম্পর্কে। দেখো বন্ধুরা, এই জন্য আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি বহু নির্বাচনী প্রশ্নের খুঁটিনাটি বিস্তারিত নিয়ে। 30 নম্বর কিভাবে তুমি পেতে পারো, অনেকের কনফিউশন থাকে বহু নির্বাচনী নিয়ে, সেই জন্য আমরা আজকে একদম খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো কে কোথা থেকে যুক্ত হয়েছে আমাদের আজকের এই লাইভ ক্লাসে ঝটপট আমাদেরকে জানিয়ে দাও দেখি, এবং বন্ধুদেরকে শেয়ার করো, কমেন্ট করো। এবং সবচেয়ে বড় যে কথাটি, আজকে কিন্তু আমাদের একটি অনলাইন এক্সামও হয়ে যাবে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের অনেকগুলো প্রশ্ন আমরা রেখেছি, তোমরা ওখান থেকে উত্তর করবে। আমরা দেখব যে কার উত্তর সর্বোচ্চ পরিমাণে সঠিক হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে শুধু কিন্তু পড়াশোনায় না, আজকে কিন্তু পরীক্ষাও আছে এর মধ্যে, অর্থাৎ আমরা শর্ট কুইজ করব। আমরা বহু নির্বাচনী প্রশ্নের কিছু প্রশ্ন দেখাবো, অপশন থাকবে, তোমরা উত্তর করবে, দেখবো যে কার উত্তর সবচেয়ে সঠিক হয়। তাহলে বন্ধুরা, কে কোথা থেকে আছো যুক্ত হয়ে আমাদেরকে একটু জানিয়ে দাও, আমরা দেখি কে কোথা থেকে আছো। এবং বন্ধুদেরকে কমেন্ট করো, শেয়ার করে জানিয়ে দাও যে কিশোর বাতায়ন পেজ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের লাইভ ক্লাসটি চলছে। আগামী 40 মিনিট সময় পর্যন্ত আমরা আছি তোমাদের সাথে। ঠিক আছে বন্ধুরা, তাহলে যুক্ত আছো, কে কে কোথা থেকে আমাদেরকে জানিয়ে দাও। সাইদা রহমান ঢাকা থেকে, রিপন গাজীপুর, সাদমান সাকিব গাইবান্ধা, নরসিংদী শিমুর রহমান বগুড়া থেকে। ওরে বাবা, প্রচুর পরিমাণে 103 জন অটোমেটিক্যালি যুক্ত হয়ে গেছে, ক্রমশ আরো বাড়বে নিশ্চয়ই। বলছিলাম যে আজকের ক্লাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে সময় নষ্ট না করে ঝটপট আমরা চলে যাই। অত্যন্ত মনোযোগ দিয়ে একটু খেয়াল করো আজকের ক্লাসটি, যে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের আসলে বন্ধুরা অনেক জিজ্ঞাসা থাকে। কারণ কি জানো, সৃজনশীল অংশে আর বহু নির্বাচনী অংশের মধ্যে একটা বিশাল একটা মানে পার্থক্য আছে। পার্থক্য হলো, সৃজনশীল অংশে কিন্তু তুমি 70 নাম্বার গ্যারান্টি দিতে পারো না যে 70 পাবোই, কিন্তু বহু নির্বাচনী অংশে কিন্তু তুমি সঠিক উত্তরটা দিতে পারলে, সঠিক অপশনটাতে বৃত্ত ভরাট করতে পারলে নিশ্চিত 30-এ তুমি 30 পেতে পারো। কারণ এটা মার্ক করে ওমার মেশিন, এখানে ব্যক্তির কোনো ইনভলভমেন্ট নাই। তো তুমি যদি সঠিক উত্তরটা দিয়ে থাকো তাহলে নিশ্চিত 1 নম্বর পাবে, আবার যদি ভুলটা থেকে থাকো তাহলে আবার কিন্তু 1 নম্বর কাটা যাবে। কাজে এটা একদম ছাক্কা নাম্বার পাওয়ার একটা সুযোগ আছে। 30-এ 30 পেয়ে যেতে পারো, তুমি ক্যালকুলেট করতে পারো আবার কয়টা প্রশ্ন হলো কয়টা হলো না। কিন্তু সৃজনশীলে কোন এক্সামিনের কাছে খাতা যাবে, 2-এ অনুধাবনে 2 পাবেন 1 পাবে, একটু দ্বিধাদ্বন্দ্ব সংশয় আমাদের থাকে, এবং এক্সামিনার টু এক্সামিনার মার্কসটাও একটু ভ্যারি করে। কিন্তু নৈর্ব্যক্তিক অংশে অবশ্যই তুমি সঠিক উত্তর দিলে 15 নাম্বার পাবে, নিশ্চিত, গ্যারান্টি। এই জন্য আমরা বলছি বন্ধুরা যে বাংলায় আমরা A+ অবশ্যই পেতে চাই। এই জন্য এই পার্টটাতে যারা খুব ভালো করবে, তোমার 30-এর মধ্যে 25, 26, 27-এর উপরে অবশ্যই তোমাকে যেতে হবে A+ পেতে চাইলে। তো সেই কৌশলগুলো আজকে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি আমাদের সৃজনশীল প্রশ্নের খুঁটিনাটি বিষয়ে। যে বিষয়টা বলছিলাম যে বাংলা প্রথম পত্রের নম্বর বন্টন তোমরা জানো, 170 আর 30, 2.5 ঘন্টা আর 30 মিনিট 70 সৃজনশীল, MCQ 30। আর MCQ অংশের যে নম্বর বন্টনটা এক ঝলকে একটু দেখে নাও। গদ্য থেকে 12টি MCQ থাকবে, 12টি গদ্য থেকে 12টি MCQ, 12টি কবিতার থেকে 12টি MCQ, মানে বহু নির্বাচনী প্রশ্ন। একটি উপন্যাস আছে লাল সালু, সেখান থেকে 3টি, একটি নাটক আছে সিরাজউদ্দৌলা, সেখান থেকে 3টি, এই মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন, নম্বর 30। এইবার একটি বিশেষ তথ্য তোমাদেরকে দিচ্ছি, কারণ হলো আমরা ওই যে 30 নম্বর নিশ্চিত করতে চাই। তথ্যটি হলো, দেখো, বহু নির্বাচনী প্রশ্নে সৃজনশীল পদ্ধতির রীতি অনুযায়ী জ্ঞানমূলক প্রশ্ন থাকে 40%, 40% জ্ঞানমূলক। কয়টি হয়? 12টি।
এই 12টি প্রশ্ন তুমি সরাসরি বই পড়ে বইয়ের তথ্য মেমোরাইজ করে মাথায় রেখে তুমি উত্তর দিলেই 12টি পেয়ে যেতে পারো। এটার জন্য সৃজনশীল পদ্ধতি বোঝার কোনো দরকার নেই। বই পড়েছো, বইয়ের তথ্য মনে আছে, তুমি 12টি এমসিকিউ পেয়ে যাবে শুধু এই জ্ঞানমূলক অংশ থেকে, অর্থাৎ পাঠ্য বই পড়ে। অনুধাবনমূলক থেকে থাকবে 30%, অর্থাৎ 9টি। তুমি যদি বইয়ের পড়াগুলো একটু বোঝো, আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম পাঠ্য বই পড়বো যেভাবে, পড়ে পড়ে লাইনগুলোর অর্থ বুঝবো, বুঝলেই প্রত্যেকটা লাইনের অর্থ তাৎপর্য বুঝলেই তুমি আরো 9টি এমসিকিউ আনসার করতে পারছো। একটু খেয়াল করো বন্ধুরা, অনেকেই আমরা মানে দুর্বল হয়ে যাই, চিন্তা করি যে ওহো আমি তো সৃজনশীল বুঝি না, আমি তো এমসিকিউ নার্ভাস হয়ে যাই, পারি না, কনফিউজড, ক হবে না খ হবে। কিন্তু কোনো কারণ নাই। তুমি দেখো আমি হিসাব করে বুঝিয়ে দিচ্ছি, 12টি এমসিকিউ তুমি পাচ্ছ শুধু জ্ঞানমূলক বইয়ের পড়া থেকে। বইয়ের তথ্য বারবার পড়ে পড়ে বইয়ের তথ্যগুলো তুমি তোমার স্মৃতিতে ধারণ করে নেবে, মেমোরাইজ করে ফেলবে, আর বইয়ের পড়াটা একটু বুঝবে আরো 9। তাহলে 21 নম্বর। 30 নম্বরের মধ্যে 21 নম্বরে পেতে পারো শুধু পাঠ্য বই পড়ে আর বুঝে। পাঠ্য বই পড়ে বুঝে পেয়ে যাচ্ছ তুমি 21 নম্বর। এবার বাকি 9 নম্বরের জন্য সৃজনশীল পদ্ধতিটা একটু বুঝতে হবে। এই যে দেখো, প্রয়োগমূলক প্রশ্ন থাকবে 20%, মানে 6টি, আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন 10% বা 10%, মানে 3টি। এই হলো 9টি প্রশ্ন। এইভাবে একটি বহু নির্বাচনী প্রশ্নের সেট, অর্থাৎ 30টা বহু নির্বাচনী প্রশ্নের একটি সেট তৈরি হয় এই রেশিও অনুসরণ করে। তাহলে বন্ধুরা, এই যে আত্মবিশ্বাসটা তৈরি করে নাও, 21 নম্বর পাচ্ছ তুমি, তাহলে 21টা এমসিকিউ উত্তর দিতে পারো বই পড়ে, বইয়ের পড়াটা বুঝে। আর 9 পেতে গেলে তোমাকে উদ্দীপক বুঝতে হবে, বইয়ের সাথে মিলাতে হবে। এই হলো আমাদের সৃজনশীল প্রশ্ন পদ্ধতির বহু নির্বাচনী প্রশ্নের নম্বর বন্টন। এবার আমরা যাচ্ছি বহু নির্বাচনী প্রশ্নের ধরন গড়ন। বহু নির্বাচনী প্রশ্নের জন্য একটি উদ্দীপক বা স্টেম থাকে। ওই যে প্রশ্নটা, ওটাই একটা উদ্দীপক। তার ভিত্তিতে কতগুলো বিকল্প উত্তর বা অপশনস থাকে। বিকল্প উত্তর সমূহের মধ্যে একটি সঠিক উত্তর। দেখো, একটি প্রশ্ন থাকে মানে ওইটাই উদ্দীপক, বিকল্প 4টি উত্তর, ওটাকে বলছে অপশনস। ওদের মধ্যে আবার একটি সঠিক, মানে ওটা কি, ওটাই চাবি। তুমি যদি ওটাতে ক্লিক করো তাহলে ওই চাবি দিয়ে তুমি দরজা খুলতে পারবে। আর বাকিগুলো থাকে বিক্ষেপক বা ডিস্ট্রাক্টার্স, তোমাকে ট্র্যাক থেকে সরিয়ে দেয়, ডিস্ট্রাক্ট করে দেয়, পথ থেকে ভুল পথে নিয়ে যায়। তুমি যদি বাকি 3টা ভুল উত্তরে ক্লিক করো, যে কোনোটাতে ভুল পথে নিয়ে যাবে। এই জন্য ওদেরকে বলে বিক্ষেপক, তোমাকে দূরে ছুড়ে দেবে, বিক্ষেপ করবে, ডিস্ট্রাক্টার্স। এই বিক্ষেপক গুলো সঠিক উত্তর নয়, এগুলো এমন ভাবে প্রণয়ন করা হয় পরীক্ষার্থীদের সেই দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে। কথাটা বুঝেছ? ওই যে কনফিউশনের কথাটি, অর্থাৎ তোমার মনে হবে আরে এটাই তো সঠিক উত্তর, এটা বোধহয় সঠিক উত্তর। মিনিমাম 5% স্টুডেন্ট এই ডিস্ট্রাক্টর গুলোতে টাচ করবেই, এমন ভাবেই প্রশ্ন করা হয়। তাহলে বন্ধুরা, আমরা জানলাম বহু নির্বাচনী প্রশ্নে একটি প্রশ্ন বা উদ্দীপক থাকে, তার 4টি উত্তর থাকে। 4টি উত্তর, একটি হলো সঠিক উত্তর, মানে কি, ওটার নাম কি, চাবি। আর বাকি 3টা তাহলে ডিস্ট্রাক্টর, যেটা কি তোমাকে ডিস্ট্রাক্ট করে দেয়, সরিয়ে দেয়, ভুল পথে নিয়ে যায়। এই হলো আমাদের গঠন বহু নির্বাচনী প্রশ্নের। এবার আমরা জানছি তার ধরন গঠনটা, অর্থাৎ 3 ধরনের বহু নির্বাচনী প্রশ্ন আছে। আমরা প্রশ্নপত্রে পাই 3 ধরনের। 1, সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন বা সিম্পল এমসিকিউ। 2, বহুপদী সমাপ্তি সূচক বা মাল্টিপল কমপ্লিশন। এবং 3, অভিন্ন তথ্য ভিত্তিক বা সিচুয়েশন সেট। তোমাদের এগুলো মুখস্থ করার দরকার নেই বা বোঝার দরকার নেই, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাবো। তো এই জন্য এই টার্মিনোলজি গুলো, এই পরিভাষাগুলো যদি তুমি একটু বোঝো, যে ও এই এমসিকিউটা তো আবার সাধারণ এমসিকিউ, সাধারণ বহু নির্বাচনী, ও এটা তো অভিন্ন তথ্য ভিত্তিক, এরকম একটু জানলে তোমার জন্য সুবিধা। এই জন্য আমরা তোমাকে জানিয়ে দিচ্ছি যে 3 ধরনের বহু নির্বাচনী প্রশ্ন: সাধারণ বহু নির্বাচনী, বহুপদী আর অভিন্ন তথ্য ভিত্তিক। এবার তাহলে আমরা জানছি সাধারণ বহু নির্বাচনী কি। এটা কিন্তু আমরা অভ্যস্ত, সেই এমসিকিউ যখন থেকে চালু হয়েছে এইটাই ছিল প্রথম। এই যে এ ধরনের প্রশ্ন শুরু হয়ে থাকে প্রশ্নের আকারে অথবা অসম্পূর্ণ বাক্য হিসেবে। প্রশ্ন অথবা অসম্পূর্ণ বাক্য উদ্দীপকের কাজ করে, মানে ওটাই প্রশ্নটা ইনকমপ্লিট থাকে। এর পরে থাকে 4টি বিকল্প উত্তর, 4টি, যার মধ্যে একটি মাত্র সঠিক উত্তর। এ ধরনের প্রশ্ন আমাদের দেশের শিক্ষক শিক্ষার্থী প্রশ্ন প্রণেতা সবাই অভ্যস্ত।
একদম যেদিন থেকে বহু নির্বাচনী বা এমসিকিউ আসছে সেদিন থেকে এই সিস্টেমটা চলছে। একটি প্রশ্ন, তার সাথে 4টি উত্তর। দেখো আমরা উদাহরণ দেখেন, এই যে কোন লেভেলের জন্য করে, জ্ঞান স্তর সাধারণত। তোমার ওই যে বইয়ের তথ্য মনে আছে কিনা ওগুলো যাচাই করার জন্য এই স্টাইলটা অ্যাপ্লাই করা হয়, সাধারণ বহু নির্বাচনীটা জ্ঞানমূলক প্রশ্নগুলো যাচাই করার জন্য। যেমন দেখো, নুরুল দিনের ডাকে কত খ্রিস্টাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিল। এই যে আমাদের কিন্তু শুরু হয়ে গেল, জিজ্ঞাসা শুরু হয়ে গেল, ঝটপট উত্তর দেবে, অপশন গুলো এক্ষুনি আসবে। প্রস্তুতি নাও, কে সবার আগে উত্তরটা দিতে পারে আমরা দেখবো। দেখি বন্ধুরা, কে সবার আগে অপশন আসা মাত্র কে ক্লিক করতে পারে। প্রথম অপশন, নুরুল দিনের ডাকে কত খ্রিস্টাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিল? 1783, 1787, 1857 এবং 1971। দেখি কে সবার আগে উত্তরটা দেয়। নেট প্রবলেম, শহীদ বলেছেন তার নেট প্রবলেম। তারপরে মিসবাহুল বলেছেন চমৎকার। বাবারে আমি উত্তরটা চাচ্ছি, কে ঝটপট উত্তরটা পাঠিয়ে দাও, দেখি কে সবার আগে এখানে আজকের পর্বে কে সবার প্রথম উত্তরটা দিয়ে বিজয় হয়ে যেতে পারে। এখনো আসছে না আমাদের কাছে উত্তর। দেখি জানিয়ে দাও কে কে সঠিক উত্তরটা কাটটা হয়েছে। প্রশ্ন ছিল, নুরুল দিনের ডাকে কত খ্রিস্টাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিল? অপশন আছে 1783, 1787, 1857, 1971। নেট বোধহয় আসলেই প্রবলেম করছে। বন্ধুরা, এটাই হলো আমাদের সাধারণ এমসিকিউ বা সাধারণ বহু নির্বাচনী। ওই যে বলছিলাম, একটি প্রশ্ন থাকবে, তার 4টি অপশনস থাকবে। এই যে 4টি অপশনস আছে, এর মধ্যে একটি সঠিক উত্তর আর বাকি 3টা হলো বিক্ষেপক বা ভুল উত্তর। বলছিলাম কার উত্তরটা সবার প্রথম আসে। প্রথম এসেছে উত্তরটা, অনেক উত্তর আসছে। এলসন বড়ুয়া 1783, আরাফাত হোসেন 1783, রিফা জারিফ 1783, ওরে বাবা, সৈয়দ রেহনুমা 1783। প্রত্যেকে খুবই সহজ প্রশ্ন ছিল এটা, উত্তর পারাটা খুবই স্বাভাবিক। 1783 সঠিক উত্তরটা হলো 1783। এটা জ্ঞানমূলক প্রশ্ন, বইয়ের মধ্যে তথ্যটি আছে, জানতে চেয়েছে জানিয়ে দিয়েছে। আর একটি প্রশ্ন এবার, কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? ক রক্তজবার, খ পলিমাটির, গ শস্য দানার, ঘ সাপদের। দেখি এখনো সবাই 1783 আছেন। একজন লিখেছেন ক রক্তজবার, ইসরাত আনিকা, এইচ.এস. জেবা, জুবায়ের লিখেছেন এ মানে ক, হিমেল লিখেছেন ক, আবার মোহাম্মদ ইউনুস লিখেছেন খ পলিমাটির। আচ্ছা দেখা যাক কারটা হচ্ছে। রিপন লিখেছেন ক, কিবরিয়া মাহমুদ ক, মিনুর রহমান ক। আমাদের বোর্ড কি বলছে? ক রক্তজবার। মোহাম্মদ ইউনুস, আপনি খুবই সবসময় সব ক্লাসে আপনাকে দেখি অনেক মন্তব্য করেন, কিন্তু আজকে ভুল উত্তরটা দিলেন, দুঃখিত। এই তথ্যটা বইয়ের মধ্যেই দেয়া আছে, বইয়ের কবিতার মধ্যেই লাইনই আছে, তার করতলে রক্তজবার সৌরভ ছিল, রক্তজবার সৌরভ। কবির পূর্বপুরুষের করতলে, দুঃখিত, এটা সঠিক উত্তরটা হলো পলিমাটির সৌরভ ছিল। পলিমাটির রক্তজবার মতো ক্ষত ছিল, পলিমাটির সৌরভ। খ ইউনুসেরটাই সঠিক হচ্ছে, আমি দুঃখিত। ইউনুস, মোহাম্মদ ইউনুস, আপনারটাই সঠিক হচ্ছে, রক্তজবার। পরের প্রশ্ন, বহুপদী সমাপ্তি সূচক। আমরা একটা স্টাইল দেখালাম বন্ধুরা, যে সাধারণ এমসিকিউ। আপনাদের প্রশ্নের উত্তরে আরেকটু পরে যাব, যে কার উত্তরগুলো আরো সঠিক হচ্ছে, একের পর এক প্রশ্নগুলো আসবে। তাহলে আমরা প্রথম বন্ধুরা একটি স্টাইল এমসিকিউ এর দেখালাম, সাধারণ বহু নির্বাচনী। তাহলে এটুকু আমরা জানলাম
যে একটি প্রশ্ন থাকবে, 4টি অপশন থাকবে, তার মধ্যে একটি সঠিক হবে। এর নাম সাধারণ এমসিকিউ বা সাধারণ বহু নির্বাচনী। এটা দিয়ে সাধারণত জ্ঞানমূলক প্রশ্নগুলো, অর্থাৎ বইয়ের যে তথ্যগুলো আছে, সেটা টেক্সট হোক কনটেক্সট হোক, অর্থাৎ পাঠ পরিচিতি, লেখক পরিচিতি বা পাঠ্য গল্প কবিতা। এবার যাচ্ছি বহুপদী সমাপ্তি সূচক। এর নামের মধ্যেই কিন্তু একটি ব্যাপার আছে বন্ধুরা, দেখো, বহুপদী সমাপ্তি সূচক মানে অনেকগুলো পদ এসে সমাপ্ত করবে উত্তরটা। তার কনসেপ্টের মধ্যে আছে কি কিন্তু যে উত্তর তাহলে একটি না হওয়ার কথা, একাধিক হওয়ার কথা, তবে একটি হতে পারে। বহু পদ এসেই উত্তরটাকে কমপ্লিট করবে, এই জন্য মাল্টিপল কমপ্লিশন, উত্তরটাকে সমাপ্ত করবে অনেকগুলো পদ এসে। সেটা একটি উত্তর সঠিক হতে পারে, দুটি হতে পারে। আমরা দেখছি, দেখো, এই ধরনের প্রশ্নের শুরুতে বাক্যাংশের পরে 3টি তথ্য বা বিবৃতি থাকে। বন্ধুরা আমরা জানি কিন্তু তোমরা সবচেয়ে কনফিউজড হও এই জাতীয় প্রশ্নে, জ্ঞানমূলকে কোনো সমস্যাই হয় না। ওই যে দেখলে না, প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছে। এই প্রশ্নগুলোতে কেউ মনে করে 1 ও 2 সঠিক, কেউ মনে করে 2 ও 3, কেউ মনে করে 1 2 3, কেউ মনে করে 1 3। এই যে কনফিউশনটা, এটা কেন হয় আমরা দেখাবো, আর কিভাবে এটাকে ওভারকাম করা যায় সেটাও দেখাবো। দেখো, এই ধরনের প্রশ্নগুলোতে 3টা স্টেটমেন্ট থাকে, মানে অপশনস থাকে কিন্তু 3টা। এই 3টি তথ্য বা বিবৃতি একটি সঠিক হতে পারে, 2টি হতে পারে, 3টিও হতে পারে। এই তথ্য সমূহকে সাজিয়ে 4টি বিকল্প উত্তর তৈরি করতে হয়। 4টি বিকল্প উত্তর থেকে শিক্ষার্থীকে একটি বাছাই করতে হয়। দেখো বন্ধুরা, আমরা বহুপদী সমাপ্তিতে আছি, তাহলে এই প্রশ্নগুলোর অপশন থাকে 3টা। 3টার মধ্যে একটাও সঠিক হতে পারে, 2টাও হতে পারে, 3টাও হতে পারে। ঠিক আছে, এবার সেই প্রশ্নে চলে যাচ্ছি। আমি কিংবদন্তির কথা বলছি বলতে কবি বোঝাতে চেয়েছেন। দেখো, ইনকমপ্লিট প্রশ্নের স্টাইলটার নাম কি? মাল্টিপল কমপ্লিশন। ওই যে একাধিক উত্তর এসে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করে দেবে। আমি কিংবদন্তির কথা বলছি বলতে কবি বোঝাতে চেয়েছেন বাঙালির 1000 বছরের ইতিহাস ঐতিহ্য, বাঙালির সুদীর্ঘকালের শোষণ বঞ্চনার ইতিকথা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তা। বন্ধুরা প্রশ্নটা আপনাকে জটিল থেকে জটিলতর পর্যায়ে যাচ্ছে, কিন্তু সাধারণ এমসিকিউ আমরা সবাই পারি, ভালো মতো হয়ে গেছে। এবার আছে আমরা বহুপদীতে। দেখো 3টি অপশনস আছে। এবার কি বলছে, নিচের কোনটি সঠিক? 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 ও 3। এবার দেখি কার উত্তরটা সবার আগে। প্রশ্ন এখানে বোর্ডে দেয়া আছে, দেখা যাক সবার প্রথম কে উত্তরটা দেয়, কার উত্তরটি সঠিক হয়। তাসুন মুন লিখেছেন পলিমাটির। হ্যাঁ, আমাদের ওইটা জ্ঞানমূলকে পলিমাটির উত্তর ছিল, পলিমাটির শেষ হয়ে গেছে। এবার আমরা আছি বহুপদী সমাপ্তি 3 নাম্বার এমসিকিউ এ, 3 নাম্বার বহু নির্বাচনী। আমি কিংবদন্তির কথা বলছি বলতে কবি বোঝাতে চেয়েছেন। দেখি কোনটি সঠিক। মোহাম্মদ শওকত হোসেন বলছেন খ। খ মানে হলো 1 ও 3, অর্থাৎ বাঙালির 1000 বছরের ইতিহাস ঐতিহ্য আর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তা। দেখি এরপরে শিমুর রহমান লিখেছেন থ্যাংক ইউ। আমি উত্তরটা জানতে চাচ্ছি এখানে কোনটি সঠিক উত্তর। তাসুন মুন লিখেছেন ঘ 1 2 ও 3। আচ্ছা, সামিউল হাসান অয়ন লিখেছেন সি মানে 2 ও 3। এই যে বলছিলাম না বন্ধুরা, সবচেয়ে কনফিউশনটা আমাদের এই জায়গাতে আসে। একটু ভালো করে দেখো, আমি কিংবদন্তির কথা বলছি বলতে মানে এই যে বাক্যটি, এই বাক্যটির তাৎপর্য কি, এটার দ্বারা কবি বা লেখক কি বোঝাতে চেয়েছেন, এটা একটা অনুধাবনমূলক এমসিকিউ। কি বোঝাতে চেয়েছেন এটার ব্যাখ্যা কিন্তু পাঠ্য বইয়ে দেয়া নেই, তুমি পড়ার পরে বুঝবে। ওই যে আমরা প্রথম পর্বে বলেছিলাম পাঠ্য বই পড়বো কিভাবে, পড়ার সময় বুঝে নেব যে আমি কিংবদন্তির কথা বলছি, এই কথাটির আসলে ভেতরের অর্থ কি, অভ্যন্তরীণ অর্থ কি, তাৎপর্য কি, ইন্টারনাল মিনিংটা কি। 3টে অপশন দেওয়া আছে, বাঙালির 1000 বছর ইতিহাস ঐতিহ্য, সুদীর্ঘকালের শোষণ বঞ্চনা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদ। একজন বলছেন সি বললাম। আচ্ছা, সঠিক উত্তরটা একটু পরে দেখাচ্ছি।
নাইমুর ইসলাম বলছেন ঘ, ইয়াসিন আরাফাত বলছেন ঘ, কিবরিয়া মাহমুদ ঘ, আলম ঘ, মির্জা হিমেল গ মানে সি বলছেন, মারিয়া বলছেন ঘ। আমরা যতজনের নাম বললাম এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসছে কোটা বন্ধুরা? ঘ, গণতন্ত্র তো সবসময় আমরা স্বাগত জানাই। সঠিক উত্তরটা হলো ঘ, গণতন্ত্রের জয় হচ্ছে। অধিকাংশ জন সঠিক উত্তর দিয়েছে ঘ। এবার তুমি উত্তরটা মিলিয়ে দেখো কেন ঘ। আমি কিংবদন্তির কথা বলছি, এই যে রিদমিক কথাটি বারবার কয়েক চরণ পর পর কবি কথাটি বলছেন, এটার দ্বারা কি বুঝিয়েছেন আসলে? এর মধ্যে আছে হাজার বছরের আমার ইতিহাস ঐতিহ্য, যে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য পিরিয়ে ধারণ করে লালন করে আমরা আজকে এই পর্যায়ে আসছি। এর মধ্যে সুদীর্ঘকালে শোষণ বঞ্চনার কথা আছে, শাসক গোষ্ঠী আমাদের পূর্বপুরুষের উপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছে সেই কথাও আছে এর মধ্যে, এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা যে জেগে উঠেছি, বাংলা মায়ের দামাল সন্তানরা জীবন দিয়েছে সেই কথাও আছে। কাজে তিনটি মিলেই এই কথাটি। সঠিক উত্তরটা হলো ঘ। যারা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ, কংগ্রেচুলেশন তাদেরকে। যাচ্ছি আরেকটি প্রশ্নে। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কথাটির তাৎপর্য হলো। একই ধরনের আরেকটি প্রশ্ন, আরেকটি কবিতা, দেখি অপশন কি বলছে। নুরুল দিনের প্রতিবাদী চেতনার উদ্ভাসন, বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের আবাহন, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ বাহন। দেখো কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 ও 3। ঠিক আছে, আমাদের অনেকগুলো প্রশ্ন আছে তো সবার কমেন্ট হয়তো আমরা পড়তে পারবো না, ঝটপট উত্তরটা দিয়ে দাও। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, শামসুল হকের এই কবিতাটি, এই কথাটির তাৎপর্য কি? ওই যে অসম্পূর্ণ বাক্য, তাৎপর্য হলো এখান থেকে একটি উত্তর অথবা দুটি অথবা তিনটি উত্তর ওখানে যে কমপ্লিট করে দেবে, এটাই হলো মাল্টিপল কমপ্লিশন বা বহুপদী সমাপ্তি সূচক। তাহলে দেখি কে উত্তর দিয়েছে সঠিক। মোহাম্মদ ইউনুস বলেছেন ঘ সবগুলোই। আচ্ছা, রফিকুল ইসলাম বলছেন গ। আব্দুল হালিম ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। জে কে জহির খান ঘ, জুবাইর আহমেদ ঘ, ইফতা শাহরিয়ার ফাহিম ঘ, ফাতিন ইশরাক ঘ। দেখি আমাদের কম্পিউটার জি কি বলেন। দুঃখিত, সঠিক উত্তরটা ক, গণতন্ত্রে এবার কিন্তু আর জয় হলো না। এই যে ক মানে 1 ও 2, একটু খেয়াল করি কেন যারা ঘ দিয়েছেন বা অন্যটা দিয়েছেন ভুল হলো। দেখেন, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, সেই যে কৃষক, সামান্য একজন কৃষক উত্তরবঙ্গের রংপুরের, ব্রিটিশ শাসনামলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে যে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য। তো সেই নুরুল দিনের কথা কবি বলছেন বারবার মনে পড়ে যাচ্ছে আজকে। পাকিস্তানিরা যখন আমাদের উপর তারা আক্রমণ চালিয়েছে, আমাদের শোষিত বঞ্চিত করছে, আমাদের গ্রাম বাংলা ঘর বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে, মানুষকে মারছে, তখন কবি বলছেন আমাদের জাগার সময়, এখন জাগতে হবে। জাগার মুহূর্তে কাকে মনে পড়ে? নুরুল দিনের কথা মনে পড়ে। কারণ নুরুল দিন সেই প্রতিবাদী সত্তা যে সেই ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে জেগে উঠেছিল এবং নিজে আত্মদান করেছে, জীবন দিয়েছে। এখন নুরুল দিনের প্রতিবাদী চেতনার উদ্ভাসন, তাহলে অবশ্যই নুরুল দিনের মতো আমরা জেগে উঠতে চাই, সেই জন্যই তো তার কথা মনে পড়ছে। 2, বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের আবাহন। এই যে ডিজাস্টার অবস্থা, পাকিস্তানিদের অত্যাচার নির্যাতন শোষণ বঞ্চনায় আমরা একদম বিপর্যস্ত, এটার থেকে আমরা উত্তরণ ঘটাতে চাই, ওই জন্য নুরুল দিনের কথা মনে পড়ে। পরেরটা আছে কি, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ বাহন। এই সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ বাহনের কথা বন্ধুরা এই নুরুল দিনের কথা মনে পড়ার মধ্যে নাই, ওটা কিন্তু আছে আমাদের আগের প্রশ্ন, ওই যে যেটা দেখালাম আমি কিংবদন্তির কথা বলছি ওইখানে। দেখলে কনফিউশনটা কোন জায়গায়? এই অপশনটি কাজ করে নাই, কারণ এই কবিতা বা এই লাইনের তাৎপর্য হলো এই দুইটা, যে আমরা বিপর্যস্ত অবস্থায় আছি, এই অবস্থা থেকে জাগতে চাই। কিভাবে জাগবো? নুরুল দিনের মতো চেতনা নিয়ে, তার প্রতিবাদী সত্তা নিয়ে আমরা জেগে উঠবো। এই জন্যই দুইটা অপশন এখানে কাজ করলো। সঠিক উত্তর ক, অর্থাৎ 1 ও 2। 3 নম্বর অপশনটা কাজ করলো না। বুঝলাম আমরা কেন কাজ করলো না, কারণ এই চরণে, কবিতার এই চরণে আসলে সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ বাহনের কথাটি নেই।
এখানে আমাদের ওই বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিবাদী চেতনায় উজ্জীবিত হতে বলছেন। এই জন্য ক অর্থাৎ সঠিক উত্তর ক 1 ও 2। আমরা বুঝাতে পারছি বন্ধুরা যে কি পরিমাণ কনফিউশন হয় আমাদের এই উত্তরগুলোতে, এবং হওয়ার একটি মাত্র কারণ, কনফিউশন তাদের হবে না যারা পাঠ্য বইটা ভালো মতো পড়েছে, লাইন টু লাইন বুঝেছে, থিমগুলো বের করতে পেরেছে, তাদের কিন্তু কোনো কনফিউশন হবে না। এবার যাচ্ছি আমরা শেষ যে বহু নির্বাচনীর স্টাইলটা, অভিন্ন তথ্য ভিত্তিক সিচুয়েশন সেট। বন্ধুরা যারা পরে জয়েন করেছো আমাদের এই ক্লাসে, তাদের জানিয়ে রাখছি আজকের বিষয় আমাদের বহু নির্বাচনী প্রশ্নের খুঁটিনাটি। আমরা এখন জানছি যে বহু নির্বাচনী প্রশ্ন হয় মূলত 3 ধরনের। একটি হলো সাধারণ বহু নির্বাচনী বা সিম্পল এমসিকিউ, একটি প্রশ্ন 4টি উত্তর, যে কোনো একটি সঠিক। আবার 2 নাম্বার আমরা শেষ করলাম যে মাল্টিপল কমপ্লিশন বা বহুপদী সমাপ্তি সূচক, ওখানে 3টা অপশন, একটাও সঠিক হতে পারে, দুটো হতে পারে, 3টাও হতে পারে। এবার যাচ্ছি অভিন্ন তথ্য ভিত্তিক। বলছিলাম আমরা বন্ধুরা যে ক্রমাগত জটিল থেকে জটিলতর পর্যায়ে যাচ্ছি। এই ধরনের প্রশ্নের উত্তর করা আরো টাফ, কারণ এটা পড়ার জন্য তোমাকে একই সাথে উদ্দীপকও বুঝতে হবে, একই সাথে পাঠ্য বইও বুঝতে হবে। আর আগেরটা শুধু পাঠ্য বই পড়ে পাঠ্য বই বুঝলেই হতো। যেমন দেখো, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন একটি উদ্দীপক বা দৃশ্যকল্প বা সূচনা বক্তব্য, যাকে আমরা বলি স্টেম, সিনারিও, সিচুয়েশন, হ্যাঁ, একটা উদ্দীপক দেয়া থাকে। এবং এই ধরনের বহু নির্বাচনী প্রশ্নে একই উদ্দীপক বা দৃশ্যকল্প থেকে কয়েকটি প্রশ্ন করা যায়, একটি প্রশ্ন করা যায়, 2টি প্রশ্ন করা যায়, ঠিক আছে। এবং কি হবে, প্রশ্নগুলো পরস্পরের সাথে সম্পর্কিত হবে। একটি উদ্দীপক দিল, ধরো একটি কবিতার লাইন, একটি ছবি, একটি পত্রিকার রিপোর্ট, যে কোনো কিছু উদ্দীপক যা হয়, আমরা এটাও কিন্তু আরেক পর্বে দেখিয়েছিলাম উদ্দীপক কিভাবে তৈরি হয়। সেই উদ্দীপক দিয়ে তার সাথে একটি প্রশ্ন হতে পারে, 2টি প্রশ্ন হতে পারে, 2টি হলেও 2টি প্রশ্ন পরস্পরের সাথে সম্পর্কযুক্ত থাকবে। আর প্রশ্নের কাঠামো সাধারণ বহু নির্বাচনী হতে পারে, বহুপদী হতে পারে, অর্থাৎ আগের যে 2টো পর্ব দেখলাম, 2টো অংশ। উদ্দীপক হতে পারে সংক্ষিপ্ত অনুচ্ছেদ, মানচিত্র, সারণী, ছক, এগুলো। আমরা এবার উদাহরণে যাচ্ছি। প্রস্তুত? এবার সঠিক উত্তর দেখি কে আসে। উদ্দীপকটা ভালো করে পড়েন, এটাই হল উদ্দীপক। বাংলার আপদে আজ লক্ষ কোটি বীর সেনা, ঘরে ও বাইরে হাঁকের রণধ্বনি। একটি শপথে আজ হয়ে যায় সূর্য ও বীর গাথার মহান সৈনিক, যেন সূর্য সেন, যেন স্পার্টাকাস, স্পার্টাকাস স্বয়ং সবাই। আমি আরেকবার পড়ছি। বাংলার আপদে আজ লক্ষ কোটি বীর সেনা, ঘরে ও বাইরে হাঁকে রণধ্বনি। একটি শপথে আজ হয়ে যায় সূর্য, বীর গাথার মহান সৈনিক, যেন সূর্য সেন, যেন স্পার্টাকাস স্বয়ং সবাই। এটা হলো উদ্দীপক, একটি কবিতার অংশ বিশেষ। এবার এখান থেকে প্রশ্ন হয়েছে, উদ্দীপকের সবার সূর্য সেন স্পার্টাকাস হওয়ার ব্যাপারটি নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার যে দিকটির সাথে সম্পর্কিত, তা হলো। দেখো, এটা বোঝার জন্য উদ্দীপকে যেতেই হবে। এই যে আবার বলছি, সূর্য বীর্যে বীর গাথার মহান সৈনিক, যেন সূর্য সেন, যেন স্পার্টাকাস স্বয়ং সবাই। সবাই কি হয়ে গেছে? সূর্য সেন হয়ে গেছে, স্পার্টাকাস হয়ে গেছে। এবার দেখি, এই যে উদ্দীপকে সবাই সূর্য সেন হচ্ছে, স্পার্টাকাস হচ্ছে, এই হওয়ার ব্যাপারটি নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার যে দিকটার সাথে রিলেটেড। কি দিক? অধিকার আদায়ের নবজাগরণ, পূর্বসূরির আহ্বান, সকলের সমন্বিত প্রয়াস। এবার বোঝা যাবে কে কেমন বুঝলাম। নিচের কোনটি সঠিক? ওই আগের মতোই, বহুপদী সমাপ্তি সূচক, ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3 এবং ঘ 1, 2 ও 3। দেখা যাক কার উত্তরটি সঠিক। মিনুর রহমান লিখেছেন ক 1 ও 2। দেখা যাক আর কে লিখেছেন। আকরামুল হক, থ্যাঙ্কস, সেম টু ইউ। আজিমউদ্দিন এ মানে ক, শাকিরুল্লাহ সরকার ক, শাহজাহানুল ইসলাম ঘ, প্রমিত দেবনাথ ক মানে এ, রবিন মোহাম্মদ বি, আনিসুর রহমান সবগুলোই, সবগুলো বলতে ঘ বোঝাচ্ছে বোধ হয়, আয়েশা খাতুন এ। বন্ধুরা আরেকবার বলছি, আন্দাজে কিন্তু শুধু একটা লিখে দিয়েন না, লেখার জন্য যে লিখে দিলাম এটা না, একটু বুঝে। আবার আমি
উদ্দীপকটাতে যাচ্ছি। উদ্দীপকটা পড়ে একটু বুঝবেন। বাংলার আপদে, বাংলার একটা দুর্যোগ ঘন অবস্থা, আজ সেই বিপদের মুহূর্তে কি হয়েছে? লক্ষ কোটি বীর সেনা, একজন দুজন না, লক্ষ কোটি মানুষ বীর সেনা কি করেছে? ঘরে ও বাইরে, দেশের বাইরে হাঁকে রণধ্বনি, ওই বিপদ থেকে রক্ষার জন্য যুদ্ধের দামামা বাজাচ্ছে। একটি শপথে আজ হয়ে যায় সূর্য বীর গাথার মহান সৈনিক। সবাই একই শপথে বলিয়ান হয়ে গেছে, ঐক্যবদ্ধ হয়ে গেছে যে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা পেতেই হবে। এবং তুলনা করলেন কার মতো এরা হয়ে গেছে? সূর্য সেনের মতো, গ্রিক বীর স্পার্টাকাসের মতো। দেখো দুটো নাম এলো, যে এই যে বাংলার লক্ষ কোটি মানুষ, তুমি যদি উদ্দীপকটা পড়ে না বোঝো তাহলে তোমার ওই অপশনে আন্দাজে টিক দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু তুমি যদি এই লাইনগুলো পড়ে, আমরা কিন্তু এটাও আরেকটা পর্বে দেখিয়েছিলাম উদ্দীপক পড়ে বুঝবো কিভাবে। এই যে উদ্দীপক আমার সৃজনশীলও বুঝতে হয়, এখানেও বুঝতে হবে, এবং তারাই ভালো করবে যারা উদ্দীপক খুব সহজে বুঝে ফেলবে। এই যে আমরা 4টা চরণ পড়লাম, পড়ে বুঝলাম কি? যে বাংলার দামাল ছেলেরা, লক্ষ কোটি দামাল ছেলে বীর সৈনিক হয়ে গেছে, বাংলাকে এই বিপদ থেকে রক্ষার জন্য যুদ্ধের দামামা বাজাচ্ছে। এবং কবি তুলনা করলেন এরা যেন কি হয়ে গেছে? সূর্য সেন, যেন স্পার্টাকাস। এই ব্যাপারটি আমার নুরুল দিনের কথা মনে পড়ে। কবিতার কোন দিকটা? অপশন ছিল, অপশন অধিকার আদায়ের নবজাগরণ। দেখেন তো একটু খেয়াল করে, কথাটা সঠিক মনে হচ্ছে না? অধিকার আদায়ের জন্য নবজাগরণ, নতুন করে জেগেছে, উদ্দীপকেও জেগেছে, নুরুল দিনের কথা মনে পড়েও ওখানেও জেগেছে। এবার পূর্বসূরির আহ্বান, এই উদ্দীপকে পূর্বসূরির কোনো আহ্বান কি আছে? কোনো আহ্বান কিন্তু নাই। পূর্বসূরি আহ্বান আছে কবিতাতে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কবি বারবার সেই পূর্বসূরির কথা মনে করেছেন, কিন্তু আমার এই উদ্দীপকের মধ্যে পূর্বসূরির আহ্বানটা কিন্তু নাই, কবিতায় আছে। এইটাই হলো ক্যালকুলেশন, যে কবিতা এবং উদ্দীপক ম্যাচ করানোটা, যে কতটুকু মিলল, কোন অংশ মিলল। প্রথমটা মিলেছে, দ্বিতীয়টা কবিতায় আছে কিন্তু উদ্দীপকে নাই। উদ্দীপকে কেউ ডাকে নাই যে আসো ওর মতো করে জেগে ওঠো। এবং সকলের সমন্বিত প্রয়াস, এই যে লক্ষ কোটি একত্রিত হয়ে গেছে, তাহলে 3 নাম্বার অপশনটা মিলেছে। ফলে আমাদের সঠিক উত্তর কি? 1 ও 3। এইভাবে অপশনগুলো অত্যন্ত কিন্তু জটিল। তোমরা যদি পাঠ্য বই ভালো মতো না বোঝো, উদ্দীপকটা ভালো মতো না বোঝো, তাহলে আনসার করা খুব মুশকিল হবে তোমাদের জন্য। বারবার বলছি বন্ধুরা, পাঠ্য বই পাঠ্য বই পাঠ্য বই পড়ো, ভালো মতো মেমোরাইজ করো এবং বোঝো, তারপরে উদ্দীপকটা বোঝার কৌশলটা শেখো, তাহলে খুব সহজে এগুলো উত্তর করতে পারবে। আমরা আরেকটি প্রশ্নে যাচ্ছি। সম্পর্কিত দিকটির প্রেক্ষাপট নির্মাণে নিচের কোন চরণটি ব্যবহৃত হয়েছে? ওই যে বলছিলাম এই ধরনের প্রশ্ন একটা উদ্দীপক দিবে, কমপক্ষে 2টো প্রশ্ন থাকে, একটাও হতে পারে, 2টো দেয়। এবং এই যে একটি প্রশ্ন আরেকটির সাথে আবার কোরিলেটেড, সম্পর্কিত। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, জাগো বাহে কুণ্ঠে সবাই। এটা হলো ওই উদ্দীপক থেকে যে সম্পর্কিত দিকটি। তুমি যদি গ নাম্বারটা সম্পর্কিত দিকটা বের করতে না পারো, তাহলে এটার উত্তর আবার ভুল হয়ে যাবে। এই জন্য বলছে এটা অত্যন্ত জটিল এবং সম্পর্কগুলো ভালো মতো বোঝা দরকার উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের। তাহলে দেখো আমরা ওখানে সম্পর্কিত দিক কি পেলাম? সম্পর্কিত দিক পেয়েছি আমরা অধিকার আদায় নবজাগরণ, আর হলো সকলের সমন্বিত প্রয়াস, সবাই মিলে অধিকার আদায়ে জেগে উঠেছে। এই দিকটা বলছে কবিতায় কোন চরণে? ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, এখানে তো নেই, কারণ এটা বাংলার অপরূপ সৌন্দর্য বোঝাচ্ছে, এই অপশনটা বাদ গেল। এটা কিন্তু আরেকটা কৌশল বন্ধুরা, তুমি না ওই কাটছাট করতে থাকবে, ওই যে যেমন অপশনসের মধ্যে 50-50 এরকম অটোমেটিক্যালি এক একটা অপশন বাদ দিতে পারবে, যে এই অপশনটা হবে না এই কারণে। যেমন ক নাম্বার অপশনে বলছে ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, অর্থাৎ বাংলার পূর্ণিমা রাতের যে অপরূপ সৌন্দর্য, তাহলে এটা ওই সম্পর্কিত দিক না, এটা বাদ, এটা বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এটা হলো পূর্বসূরি আহ্বান, এটা তো উদ্দীপকে নাই, এটাও বাদ। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই যে সেই নুরুল দিন, তার চেতনায় আমরা উজ্জীবিত হয়েছি,
এবার বলছেন জাগো বাহে কুণ্ঠে সবাই, সবাই জেগে ওঠো, জাগার আহ্বান। দেখি আমাদের সঠিক উত্তর কি, জাগো বাহে কুণ্ঠে সবাই। কারণ নুরুল দিনের কথা মনে পড়ে যায় পূর্বসূরি, জাগো বাহে, এই যে জাগার কথা, জেগেছে, উদ্দীপকেও জেগেছে, কবিতাতেও জেগেছে অধিকার আদায়ের জন্য। এটা হলো আমাদের সঠিক উত্তর, যে এই চরণটির মধ্য দিয়ে নবজাগরণকে বুঝিয়েছে, যে নবজাগরণ আমার উদ্দীপকের মধ্যে আসছে। দেখো এইভাবে একটা একটা করে অপশন তুমি বাদ দিয়ে সঠিক অপশনটাতে তুমি ক্লিক করবে, তাহলে উত্তরটা সঠিক হবে। বন্ধুরা এবার আমি আরেকটা উদ্দীপক দিচ্ছি এই অভিন্ন তথ্যভিত্তিকে। দেখো, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি, চলি পলিমাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে, 13শত নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। এই কবিতাটা তোমাদের পড়া আছে, আমরা জানি নবম দশম শ্রেণীতে সৈয়দ শামসুল হকের এই কবিতাটি পড়ে এসছো। এই উদ্দীপক থেকে প্রশ্ন, উদ্দীপকের বাংলার আলপথ। আবার দেখো, আমি জন্মেছি বাংলায়, ওই যে উদ্দীপক আগে বুঝে নিতে হবে, অর্থাৎ কবি বাংলায় জন্মগ্রহণ করেছেন, বাঙালি, বাংলায় কথা বলি, তিনি বাংলা ভাষায় কথা বলেন, বাংলায় জন্ম নিয়েছেন, বাংলা ভাষায় কথা বলছেন, এই জন্য গর্বিত। আমি বাংলার আলপথ দিয়ে, আলপথ ওই যে গ্রামে দেখবে জমির, দুই জমির মাঝখানে যে সরু পথটা, ডিভাইডার, ওটাকে বলে আলপথ, খুব সরু। আলপথ দিয়ে 1000 বছর চলি, অর্থাৎ বাঙালি এই যে এরকম তার ইতিহাস ঐতিহ্য নিয়ে 1000 বছর ধরে এখনো টিকে আছে। তার এই চলার পথ খুব কুসুমাস্তীর্ণ ছিল না, মসৃণ ছিল না, ওই আলপথের মতো সংকীর্ণ ছিল, বাধা বিপত্তি ছিল। রাস্তায় হাঁটা খুব অনায়াসে হাঁটা যায়, কিন্তু আলপথ দিয়ে তুমি গ্রামে গেলে দেখবে অনায়াসে হাঁটা যায় না। তো কবি বলছেন আমি বাংলার আলপথ দিয়ে, অর্থাৎ এই বাঙালি জাতি অনেক কষ্ট করে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে, শোষণ বঞ্চনা পেরিয়ে আজকে এই পর্যায়ে এখনো টিকে আছে। পৃথিবীতে অনেক জাতি গোষ্ঠী বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বাঙালি জাতি এখনো টিকে আছে, ওই আলপথ দিয়ে দিয়ে উঠে এসছে। চলি পলিমাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে, ওই যে পলিমাটিতে পা দিলে যেমন পায়ের ছাপটা থাকে, এই বাঙালি জাতীয় তার অতীত ঐতিহ্য, তার দেশপ্রেম, তার ইতিহাস ঐতিহ্য সব মিলিয়ে এখন পর্যন্ত সেই ছাপ রেখে গেছে, যে বাঙালি জাতি এখনো টিকে আছে। 13শত নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। অর্থাৎ সবাই বিস্মিত, এখানে নদী, নদী তো আর জিজ্ঞেস করতে পারে না, একটি জড় পদার্থ। এটা দিয়ে কবি বোঝাতে চাচ্ছেন যে সবাই, গোটা বিশ্বই যেন অবাক বিস্ময়ে জিজ্ঞেস করে, আরে বাঙালি জাতি এখনো টিকে আছে কিভাবে। এই যে জিজ্ঞাসাটা, এই যে উদ্দীপকটা পেলাম, এখানে আমরা কি বুঝলাম, যে অনেক বাধা বিপত্তি পেরিয়ে বাঙালি জাতি এখনো টিকে আছে, এবং এই জন্যই কবি বাংলায় জন্ম নিয়ে গর্বিত, বাংলা ভাষায় কথা বলেও গর্বিত। এবার দেখা যায়, অর্থাৎ আমি এখানে তার একটা দেশপ্রেম পেলাম, কিন্তু কবি দেশকে ভালোবাসছেন, তার আলপথ দিয়ে এখনো টিকে আছেন, বাধা বিপত্তি পেরিয়ে এখনো টিকে আছেন। এই জন্য বলছি উদ্দীপকের বাংলার আলপথ, এর সাথে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা কোনটি? দেশাত্মবোধ, আমি উদ্দীপক বিশ্লেষণের সময় বলে দিয়েছি, ঐতিহ্যপ্রিয়তা এবং সংগ্রামশীলতা। বন্ধুরা তারপরেও দেখি সঠিক উত্তরটা কতজন দিতে পারেন। আমি কিন্তু এই উদ্দীপক বিশ্লেষণের সময় একদম সঠিক উত্তরটা এসেই গেছে, যদিও খালি অপশনটা বলি নাই। তারপরে দেখি কে একদম ঝটপট সঠিকটা বলে দিতে পারে। শাকিরুল্লাহ বলছেন ইয়েস হয়ে গেছে। কি হয়ে গেছে বুঝলাম না, আপনার কোনটা সঠিক? আগের গুলো হয়ে গেছে মনে হয়। এমডি সাদি বলেছেন ঘ, 1 2 3। মিনুর রহমান বলেছেন এই সমস্যার কারণে আমি যে কমেন্ট, আচ্ছা চলে গেছে। সামিউল বলেছেন ঘ, কাউসার বলেছেন ঘ, রিমন চৌধুরী বলছেন ধন্যবাদ স্যার। আচ্ছা আমরা তোমাকে এইটুক বলতে চাচ্ছি, দেখো উদ্দীপকটাতে আমরা যে পেলাম, একটু আগে ব্যাখ্যা করলাম, ওখানে দেশপ্রেম তো আছে, খুবই গর্বিত বাংলায় জন্ম নিয়ে, ঐতিহ্যপ্রিয়তা, ওই যে আলপথ ধরে পায়ের ছাপ রেখে রেখে আসছেন, ওটাই ঐতিহ্য, পায়ের ছাপ রেখে আসছেন, তার ট্র্যাডিশন নিয়ে, পূর্বপুরুষের ইতিহাস নিয়ে ঐতিহ্য লালন করে এখনো আছেন। সো এই দুইটা সঠিক উত্তর আমরা মিলে গেল, পেলাম। সংগ্রামশীলতা, ওই যে লড়াই করার, শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের কথাটা উদ্দীপকে ঠিক নাই, উদ্দীপকে ওইভাবে আসে না, এই জন্য এই অপশনটা বাদ যাবে। সঠিক উত্তরটা হবে 1 ও 2।
অত্যন্ত সূক্ষ্মভাবে ম্যাথমেটিক্যালি এই ক্যালকুলেশনটা মিলাতে হবে যে আমার উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের কতটুকু মিলল। পাঠ্য বই অনেকগুলো দিক থাকে, উদ্দীপকে মোটেও বেশি দিক থাকে না, একটি বা দুটি দিক। ওইটুক খুঁজে বের করে পাঠ্য বইয়ের ওই দিকটার সাথে মিলিয়ে দিতে হবে। এই যে আমরা মিলালাম, দুটো দিক আছে, সংগ্রামী চেতনাটা, বিদ্রোহী চেতনাটা ওই উদ্দীপকের মধ্যে নেই। ঠিক আছে, এইভাবেই মিলাবো বন্ধুরা। এই যেটার সাথে যে আরেকটা রিলেটেড প্রশ্ন থাকে সেটা বলছি, সাদৃশ্যগত চেতনা ধারণ করার অনুপ্রেরণা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? আমরা সময় বোধ একদম শেষ প্রান্তে এসে গেছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসা সুকণ্ঠ সঙ্গীত কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি, এবং যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করে। দেখো, সাদৃশ্যগত চেতনা বন্ধুরা, আমরা 3 ধরনের এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমাদের বুঝে গেছো সবচেয়ে ডিফিকাল্ট, সবচেয়ে জটিল পার্টটা হলো এই আমাদের সিচুয়েশন সেট বা অভিন্ন তথ্য ভিত্তিক। অর্থাৎ একটি উদ্দীপক দেওয়া থাকে, তার সাথে সম্পৃক্ত করে যে আরো দুটো প্রশ্ন হয়, এবং প্রথম প্রশ্নটা না পারলে পরের প্রশ্নটা ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওই যে এরকম একটা লিঙ্ক আপ করে দেওয়া থাকে যে প্রয়োগে, অর্থাৎ প্রথম প্রশ্নটা থাকে প্রয়োগের, পরের প্রশ্নটা থাকে উচ্চতর দক্ষতার। আগেরটা যদি তুমি ভুল করো তাহলে পরেরটাও তুমি ভুল করে ফেলবে, এটা স্বাভাবিক। যেমন সাদৃশ্যগত চেতনা, ওখানে সাদৃশ্যগত চেতনা কি পেয়েছি আমরা? সাদৃশ্যগত চেতনা পেয়েছি দেশাত্মবোধ আর ঐতিহ্যপ্রিয়তা। সংগ্রামশীলতাটা আসে নাই, বলছে কোন চরণে আছে? সশস্ত্র সুন্দরে অনিবার্য অভ্যুত্থান, সংগ্রামশীলতার কথা, এটা বাদ গেল। সুপুরুষ ভালোবাসা সুকণ্ঠ সঙ্গীত কবিতা, এটাও বাদ গেল। আমি কিংবদন্তির কথা বলছি, এটা মনে হচ্ছে কারণ এই কথাটির মধ্যে তো ওই বিষয়গুলো এসে গেছে, কবি বারবার এটি বলছেন। এরপরে কি বলছে? যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, তুমি পরিশ্রম করলে পরিশ্রমের ফল পাবে, এটাও বাদ গেল। সঠিক উত্তর তাহলে আমি কিংবদন্তির কথা বলছি। যে এইভাবে একটা একটা করে অপশন তুমি ডিলিট করবে, বাদ দিবে, যে এটা হবে না এই কারণে, এটা হবে না এই কারণে, এইভাবে বাদ দিয়ে শেষ পর্যন্ত তুমি সঠিক উত্তরটিতে যেতে পারবে। আমরা আর একটি দুটি প্রশ্ন দেখাই। জ্ঞানমূলক একটি প্রশ্ন, 9 নাম্বার, গোপন ও নীরব সাধনা কার মধ্যে অভিব্যক্ত? জীবন ও বৃক্ষ প্রবন্ধে। ক বৃক্ষ, খ নদী, গ মানুষ, ঘ ফুল। খুব সহজ প্রশ্ন না? বলছেন গোপন ও নীরব সাধনা কার মধ্যে? সঠিক উত্তর বৃক্ষের মধ্যে। ঠিক আছে, আমরা ব্যাখ্যা করার সময় পাচ্ছি না। রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? প্রতিহিংসার, দেশপ্রেমের, মুক্তিযুদ্ধের। নিচের কোনটি সঠিক? এটা অনুধাবনমূলক, বাট তোমরা খুব সহজে পারবে আমার মনে হয়। রেইনকোট গল্পের রেইনকোটটি, যে রেইনকোট, সেই রেইনকোটটা কিসের প্রতীক? প্রতিহিংসা, দেশপ্রেমের, মুক্তিযুদ্ধে। তো প্রথম অপশনটি অটোমেটিক্যালি বাদ চলে যায়, যে না, এখানে রিঅ্যাকশনিস্ট হওয়া, প্রতিক্রিয়াশীল হওয়া, প্রতিহিংসার কোনো ব্যাপার নাই। রেইনকোটের মধ্যে দেশাত্মবোধ আছে, রেইনকোটের মধ্য দিয়ে দেশাত্মবোধ জেগেছে নুরুল হুদার, মুক্তিযুদ্ধের প্রতীক হয়ে উঠেছে, মুক্তিযোদ্ধা হয়ে উঠেছে নুরুল হুদা। সো এই দুইটি হলো সঠিক উত্তর। এই যে গ হলো 2 ও 3। বন্ধুরা, তাহলে আমরা একদম সময়ের শেষ প্রান্তে এসে গেছি। আরো অনেকগুলো প্রশ্ন ছিল, যেমন এটা দিয়ে আমরা শেষ করে দিই। গলার সুন্দরী কন্যা রাবেয়া, এটা কিন্তু একটা উদ্দীপক। সুন্দরী কন্যা রাবেয়া স্বামীর অসচ্ছলতার কারণে অত্যন্ত অসন্তুষ্ট। খুবই ছোট্ট একটা উদ্দীপক দিয়েছে। গলার সুন্দরী কন্যা রাবেয়া স্বামীর অসচ্ছলতার কারণে অসন্তুষ্ট। উদ্দীপকের রাবেয়ার সাথে নিচের কোন চরিত্রটি সাদৃশ্য আছে? কল্যাণী, অপরিচিতার কল্যাণী। কল্যাণীর মধ্যে এই বৈশিষ্ট্যটি আছে কিনা? মাদাম লুইসেল নেকলেসের, মাদাম ফোর্স্টিয়ার নেকলেস গল্পের চরিত্র, এবং জমিরন চাষার দুঃখ প্রবন্ধের। তুমি খুব সহজে বাদ দিতে পারছো যে জমিরনের ও তো অভাবিক, তেল নেয়ার জন্য, মাথায় তেল দেওয়ার জন্য সপ্তাহ মাসে লেখিকার বাড়িতেই যেতেন, কাজে ওর মধ্যে এটা নাই, বাদ। কল্যাণী তো সেই আত্মমর্যাদাশীল একটি চরিত্র, তার মধ্যে এই ধরনের কোনো অতৃপ্তি আকাঙ্ক্ষা নাই, বাদ। এই যে দুটো অপশন তুমি অটোমেটিক্যালি বাদ দিয়ে ফেললে। এবং তুমি বাদ দিতে পারবে কিভাবে? ওই যে পাঠ্য বইটা যদি তোমার পড়া থাকে, চরিত্রের বৈশিষ্ট্যগুলো যদি তোমার জানা থাকে, তখনই কিন্তু তুমি কেবল ওই এই অপশনগুলোকে অটোমেটিক্যালি ডিলিট করতে পারবে। থাকলো তাহলে আমাদের দুটো অপশন 50-50 হয়ে গেছে, মাদাম লুইসেল, মাদাম ফোর্স্টিয়ার। তো মাদাম ফোর্স্টিয়ার তো নেকলেসটা ধার দিয়েছিলেন বড় লোক। মাদাম লুইসেল অর্থাৎ তার মধ্যে এই যে
আর্থিক স্বামীর আর্থিক অসচ্ছলতার জন্য একটা ক্ষোভ ছিল, দুঃখ ছিল, বেদনা বোধ ছিল। এই উত্তরটি সঠিক। তাহলে বন্ধুরা, আজকে সময় স্বল্পতার কারণে আমরা আরো বাকি যে প্রশ্নগুলো ছিল একের পর এক আমরা এগুলো দেখাতাম, কুইজ করাতাম। হয়তো পরবর্তী পর্বে আমরা আবারও যাব অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর একটি বিশেষ 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 অনুরোধ, যারা বিশেষ করে পরীক্ষার্থী, তোমরা ঘরে বসে আছো, সুস্থ থাকো, নিজের যত্ন নাও এবং পাঠ্য বইটি ভালো পড়ো। পাঠ্য বইটি ভালো মতো পড়ো, বোঝো, থিমগুলো বের করো, করে করে তুমি পাঠ্য বইটা পড়ে রাখো। পড়লে সৃজনশীল অংশে ভালো করবে, বহু নির্বাচনী অংশেও ভালো করবে। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকো, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।